আজকের ক্লাসের বিষয় হচ্ছে রসায়ন। আমরা আমি তোমাদের সাথে আজকে আলোচনায় আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগ আহমেদ। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। ওখান থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি, ডিপ্লোমা করেছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো আজকে তোমাদের সাথে রসায়ন নিয়ে আমি কিছু আলোচনা করব। তোমরা এখন একটা স্লাইড দেখতে পাচ্ছ। আহ, দেখো যে তোমরা যারা আমাকে একটু তোমরা রেসপন্স করো প্লিজ, যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো এদের মধ্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না কাদের? এটা একটু আগে আমি স্যার আমি জি স্যার আমি তো ভোকেশনাল পড়ছি, ওখানে তো ফিজিক্স কেমিস্ট্রি ছিল। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে তো তোমার জন্য আরো ইজি জিনিসগুলো। আচ্ছা, যারা আমাদের সাথে সায়েন্সের হয়ে যুক্ত আছো, সায়েন্স থেকে পড়াশোনা করে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছো, তারা তোমরা আমাদের এই স্ক্রিনে যে অধ্যায়ের নামগুলো দেখতে পাচ্ছ, এগুলোর সাথে তারা তোমরা টেকনিকে ভর্তি পরীক্ষা যেহেতু শুরু হবে সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। তো আমাদের রসায়ন থেকে 10 মার্ক থাকবে। এই 10 মার্ক পাওয়ার জন্য আমাদেরকে আহ, মোটামুটি পরিশ্রম করলেই সম্ভব। 10 থেকে 8 মার্ক 9 মার্ক কাউন্ট করা খুবই ইজি, এবং প্রশ্নগুলো খুব বেসিক থেকে থাকে। আমি তোমাদেরকে আজকে আসলে মূলত বেসিক যে প্রশ্নগুলো থাকে বা কিভাবে প্রশ্ন হয়, রসায়ন থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দিব। যেহেতু আমাদের আজকে রসায়নের প্রথম ক্লাস, এর জন্য তোমাদেরকে আমি আগে অধ্যায়গুলো, কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো থাকবে বা কি কি প্রশ্ন থাকবে, কি প্রশ্ন হতে পারে, এই মূলত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে মোট 12টা অধ্যায় আছে, যেটা সম্পূর্ণ তোমাদের নবম দশম শ্রেণীর যে রসায়ন বই আছে সেই বইয়ের আলোকে কিন্তু এই অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্নটা প্রণয়ন করা হবে। আমরা যদি একটু অধ্যায়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে এখান থেকে আমরা সবগুলো প্রশ্নই পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে কমন পাবো ইনশাল্লাহ। আর তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, যারা আর্টস এবং কমার্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, তারা যদি নিয়মিত আমাদের সঙ্গে এই ক্লাসগুলো করো, আমরা ইনশাল্লাহ তোমাদের একটা কোর্স কমপ্লিট করে দিতে পারবো। এই কোর্স কমপ্লিটের মাধ্যমে তোমরা আশা করি পরীক্ষায় চান্স হবে তোমাদের, এতটুকু বলতে পারি। আমি নিজেও একজন অ্যাডমিশন দেয়া স্টুডেন্ট, আমাদের সময় অ্যাডমিশন ছিল, যার কারণে আমি নিজে অ্যাডমিশন পরীক্ষা ফেস করে এসেছি। এবং গত 2 দিন তোমাদের সঙ্গে যেই আমাদের যেই সিনিয়র স্যারগণ ক্লাস নিয়েছিলেন, তারা তোমাদের এই পরীক্ষার প্রশ্ন প্রণেতা এক সময় ছিল আর কি। তো তাদের কাছ থেকে তোমরা আরো অনেক তথ্য জানতে পারবা, যেটা তোমাদের জন্য অ্যাডমিশন পরীক্ষা খুবই ইজি হয়ে যাবে। তো আমরা আজকে আসলে রসায়নের ধারণা সম্পর্কে, রসায়নের যে মূল ধারণা আর কি, যেখান থেকে রসায়ন শুরু হলো, তো খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানবো। দেখো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ গুণগত রসায়ন নামে একটা আমি কথা লিখেছি। তোমরা কি দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। তোমাদের আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। আমরা যতটুকু আজকে আলোচনা করব, এই আলোচনায় আমার ক্লাস তোমরা কতটুকু বুঝেছো আমি সেটা মানে জানতে চাই, যে তোমরা আমার কথা কতটুকু গুরুত্ব দিয়ে শুনছো। জি স্যার। আচ্ছা, আমি অনুরোধ করব তোমরা সবাই যে যেখানে আছো একটু খাতা কলম নিয়ে বসো। দেখো, আমরা গুণগত রসায়নের মধ্যে যে জিনিসগুলো আজকে শিখবো সেটা হচ্ছে পরমাণু। পরমাণু কি? পরমাণু হচ্ছে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। দেখো আমাদের চারিপাশে আমি যদি বলি, পানি, মাটি, বাতাস, এগুলো সবই কিন্তু সবকিছুর মধ্যেই পরমাণু আছে। পরমাণু নিয়ে এগুলো গঠিত। এখন তাহলে পরমাণু, বোঝা যাচ্ছে যে পরমাণু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা যদি পরমাণু নিয়ে কিছু আলোচনা করি, পরমাণুর মূল কণিকা হচ্ছে 3টা। তোমরা যদি আমার কথা কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাকে সাথে সাথে রেসপন্স করবে যে স্যার বুঝতে পারতেছি না, আমি আবার রিপিট করব। ওকে? তো পরমাণুর আসলে মূল কণিকা 3টি: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা। দেখো স্ক্রিনে কিছু
স্থায়ী মূল কণিকার কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। ইলেকট্রনের চার্জটা আসলে ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমরা ইতিপূর্বে জেনেছো, যারা আমার এই ক্লাসটা সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য এবং ভোকেশনাল, যারা যেই বিভাগ থেকে আমার সঙ্গে যুক্ত আছো, আমার এই ক্লাসটা তোমাদের সবার জন্য। যার কারণে আমি আশা করি সবাইকে আমি কিছু শেখানোর উদ্দেশ্যে আমি তোমাদের এই তথ্যগুলো উপস্থাপন করছি। তো আমি যদি বলি, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, আর নিউটনের চার্জ হচ্ছে তোমার নিরপেক্ষ। তো এখন দেখো যে এখানে আমরা ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, প্রোটনের ভর, প্রোটনের চার্জ, নিউটন, এই কথাগুলো এখানে তুলে ধরার একটা কারণ আছে। কারণ হচ্ছে তোমরা যখন স্কুলে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সেখানে তোমরা দেখেছো যে স্যার একটা নির্দিষ্ট সিলেবাস দিয়ে দেয় বইয়ের একটা নির্দিষ্ট অধ্যায় থেকে, যার আলোকে তোমাদের পরীক্ষায় আচ্ছা যার আলোকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। তো এখন অ্যাডমিশন জিনিসটা এরকম যে আসলে সিলেবাস আছে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে প্রশ্নটা খুবই তোমাদের কাছে মনে হয় যে এই প্রশ্নটা হয়তো এটা কি আসবে, এরকম মনে হয় অনেক সময়, কিন্তু দেখবা যে পরীক্ষায় ওই প্রশ্নটাই চলে আসছে। যার জন্য তোমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে কোন প্রশ্নটা আসলে দিবে আর কোন প্রশ্নটা দিবে না, এটা বলা মুশকিল। এই জন্য ছোট ছোট বিষয়গুলোকেও আমাদের একটু নখদর্পণে রাখতে হবে। তো এইখানে দেখো পরীক্ষায় এখান থেকে যদি প্রশ্ন আসে যে পরমাণুর মূল কণিকা কয়টি, তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে পরমাণুর মূল কণিকা কয়টি। তাহলে উত্তর কি হবে? তোমরা একটু, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু রেসপন্স করো তো, পরমাণুর মূল কণিকা কয়টি? তিনটি স্যার। ওকে, ধন্যবাদ। পরমাণুর মূল কণিকা তিনটি। তাহলে দেখো এখানে চার্জ আছে, ভর আছে। পরীক্ষায় কিন্তু ভর অথবা চার্জ এই জিনিসগুলো অবশ্যই আসতে পারে, অথবা প্রতীক। এখানকার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গা থেকে এখান থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে একটু যাই। দেখো এখানে অস্থায়ী মূল কণিকার আমি নামগুলো লিখেছি। অস্থায়ী মূল কণিকার মধ্যে আছে হচ্ছে পাইন, মিউন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পজিট্রন, গ্র্যান্ডিট্রন, এগুলো ইত্যাদি আর কি নাম এখানে অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী বলতে যেটা স্থায়ী না, যে কণিকাগুলো স্থায়ী না। তো তোমাদের কিন্তু প্রশ্ন এরকম আসতে পারে, এখান থেকে যদি প্রশ্ন করে, আমি আবারও রিপিট করতেছি, আমার এই ক্লাসটা মূলত তোমাদের রসায়ন থেকে কিভাবে প্রশ্ন আসবে বা কি ধরনের প্রশ্ন হয় এই আলোকে আমি আমি তোমাদেরকে কি বুঝাইতে পেরেছি? জি স্যার। জি। তো এখন দেখো যে আমার খুব ভালো লাগছে যে তোমরা আমার সাথে সাথে রেসপন্স করতেছো, এটা আসলে আমি খুবই মানে উপভোগ করছি। আমি আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে। ইনশাআল্লাহ। এখন দেখো এইখানে অস্থায়ী মূল কণিকা থেকে কিরকম প্রশ্ন থাকতে পারে। তোমাকে এখানে স্থায়ী মূল কণিকা, আমরা যদি একটু পিছনে ব্যাক করি, হয়তো ক নম্বরে লেখা থাকবে ইলেকট্রন। তোমার প্রশ্ন আসলো যে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, তাহলে সেক্ষেত্রে এখানে লেখা থাকতে পারে যে ইলেকট্রন, প্রোটন, নিউন অথবা আলফা কণা, এরকম নাম থাকবে। তখন তোমাকে উত্তর দিতে হবে যে অস্থায়ী মূল কণিকা কোনটি। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই নামগুলো জানতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। কম্পোজিট কণিকা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দেখো কম্পোজিট কণিকার মধ্যে আছে ডিউটেরন কণা এবং আলফা কণা। তো আমি এটাকে আমি আমার মনে রাখার কৌশল হিসেবে আমি যেটা মনে রাখতাম যে কম আলু ও। তোমরা যদি কম আলু ও দিয়ে মনে রাখতে পারো যে কমতে হচ্ছে কম্পোজিট, আর আলুতে হচ্ছে আলফা, আর ওতে হচ্ছে ডিওটেরেন। বুঝতে পেরেছো? জি স্যার। এভাবে কিছু কিছু জিনিস দিয়ে। আর আমি একটা জিনিস তোমাদেরকে বলি, যে তোমরা যে কোনো পড়া আসলে মজা করে যদি মনে রাখো বা পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের এই পড়াটা কাজে আসবে, মনে থাকবে, লং টাইম মনে থাকবে। আর যদি তোমরা মুখস্থর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাও, তাহলে তোমাদের মনে থাকবে না।
আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো এখানে আমি কিছু বিজ্ঞানীদের নাম তুলে ধরার চেষ্টা করেছি যারা খুবই বিখ্যাত এবং তাদের কিছু মডেল বিভিন্ন সময়ে প্রস্তাবিত হয়েছে বা প্রকাশ পেয়েছে। তার মধ্যে তোমরা এখানে অনেক বিজ্ঞানীর নামের সঙ্গে তোমরা পরিচিত আগে থেকে, যেরকম থমসনের নাম শুনেছো তোমরা, রাদারফোর্ডের নাম শুনেছো, বোর পরমাণু মডেলের নাম শুনেছো। এর মধ্যে এর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন বিজ্ঞানীর তোমার পরমাণু মডেল তৈরি করেছিলেন, বা নিচের কোন বিজ্ঞানী পরমাণু মডেলের সঙ্গে যুক্ত ছিলেন, এরকম প্রশ্ন থাকবে। অথবা প্রশ্ন আসতে পারে যে বোর পরমাণু মডেল কত সালে প্রস্তাবিত হয়েছিল। এই জন্য কিন্তু দেখো আমি এখানে সালগুলোকে অন্য কালার দিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি কি খুব ফাস্ট আগাচ্ছি? তোমাদের একটু রেসপন্স বলো, আমি কি খুব দ্রুত আগাচ্ছি? ঠিক আছে, তাহলে রেসপন্স করার জন্য ধন্যবাদ। তো দেখো এখানে পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন সময়ে যে বিজ্ঞানীগণ বিভিন্ন প্রস্তাব করেছিলেন, সেই প্রস্তাবের আলোকে তাদের নাম এবং সাল এখানে উল্লেখ করা আছে। তোমরা এই নাম এবং সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। খাতায় লিখলে এটা সবচেয়ে ভালো হয়, খাতায় লিখে রাখবা। আমার এই ক্লাসটা পরবর্তীতে অনলাইনে আপলোড করা থাকবে রেকর্ড সহ, তোমরা পরবর্তীতে ক্লাসটা আবার স্টাডি করতে পারবে আশা করি। আচ্ছা, এইবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসে এসে পৌঁছেছি। দেখো আমি স্ক্রিনে শেয়ার করেছি পর্যায় সারণী নামে একটা পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী যেটাকে বলি আমরা। আমি বিশেষ করে ফোকাস করব যারা আমার আর্টস এবং কমার্স থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো, তোমাদের জন্য এটা একদমই নতুন। তো আমি আশা করি, আমি চেষ্টা করব তোমাদের অল্প সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে তোমাদের এই পর্যায় সারণী সম্পর্কে একটা ধারণা দেওয়ার। আর যারা সায়েন্স থেকে আমার সঙ্গে যুক্ত আছো, ভকেশনাল থেকে যুক্ত আছো, তারা আশা করি আগে থেকে এটার সঙ্গে পরিচিত। দেখো পর্যায় সারণীকে আমি তুলনা করতে পারি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং এবিসি এর সঙ্গে। দেখো এবিসি যদি আমরা না শিখি তাহলে আমরা যেরকম একটা ইংরেজি ওয়ার্ড উচ্চারণ করতে পারবো না বা বলতে পারবো না। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সম্পর্কে যদি আমরা যদি না জানি তাহলে আমরা যেরকম একটা শব্দ লিখতে পারবো না, ঠিক সেম ভাবে এই পর্যায় সারণীতে 118টা মৌল আছে। এই 118টা মৌল যদি তোমরা না জানো বা এদের সাথে আমাদের পরিচয় না থাকে, তাহলে আসলে রসায়নের কিছুই বোঝা সম্ভব না। সে রসায়ন সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। দেখো এখানে পর্যায় সারণীতে আমি তোমাদের চার্টটা এখানে দিয়েছি, চার্ট। এই চার্টের অনেক কথা আমি নিচের পরের স্লাইড গুলোতে তোমাদের শেয়ার করব। দেখো এখানে কিছু কালার করা আছে কিছু। দেখো প্রথমে 1 নম্বর গ্রুপে কিছু মৌল আছে, 2 নম্বর গ্রুপে কিছু মৌল আছে। তার আগে আমি তোমাদের পরিচয় করাই দিই। দেখো এখানে গ্রুপ নামে একটা শব্দ লিখেছি আমি, তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ। এখানে 18টা গ্রুপ আছে। আর এখানে পর্যায় আছে হচ্ছে 7টা, পর্যায় বা শ্রেণী বলতে পারো। তো এই 7টা পর্যায়ে আর 18টা গ্রুপে এই 118টা মৌলকে সাজানো হয়েছে। এখানেও একজন বিজ্ঞানীর অনেক বড় অবদান আছে, যিনি এই মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছেন। সেই বিজ্ঞানীর নাম কি তোমরা কি কেউ বলতে পারবা? মাই ডিয়ার স্টুডেন্ট, যারা সায়েন্সে আছো তারা তোমরা একটু বলার চেষ্টা করো। বিজ্ঞানী মেন্ডেলিভ না? জি জি জি, অবশ্যই মেন্ডেলিভ। থ্যাংক ইউ। কে বলেছো? তোমার নামটা কি? স্যার আমার নাম রাইব। রাইব। রাইবকে আমাদের সবার পক্ষ থেকে থ্যাংক ইউ যে ও সঠিক উত্তরটি দিতে পেরেছে। দেখো যে বিজ্ঞানী মেন্ডেলিভ উনি আসলে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে এবং পারমাণবিক ভরের ভিত্তিতে এই জিনিসটাকে সাজিয়েছে এত সুন্দর করে। এখানে কিছু আছে অবস্থান্তর মৌল, আর এখানে আছে কিছু নিষ্ক্রিয় গ্যাস, এখানে আছে মৃৎ ক্ষার, তারপরে কিছু আছে হ্যালোজেন, কার্বন গ্রুপ, নাইট্রোজেন গ্রুপ বা চালকোজেন গ্রুপ আছে।
এখানে বিভিন্ন গ্রুপ আছে, আমি সেগুলো নিয়ে নিচের স্লাইডগুলোতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা, আমি আশা করব যে তোমরা এই পর্যায় সারণী থেকে পরীক্ষায় প্রতিবার প্রশ্ন থাকেই। এর বিগত সালে যত প্রশ্ন হয়েছে তোমরা এখান থেকে প্রশ্ন দেখবা হয়েছে। আচ্ছা, আমি পরের স্লাইডে আগাই। দেখো, এখানে আমি বিস্তারিত তুলে ধরেছি যে পর্যায় সারণীতে কি কি আছে। আমি এতক্ষণ যেগুলো তোমাদেরকে মুখে বলার চেষ্টা করেছি এখানে আমি সেগুলোই লিখেছি। যে পর্যায় সারণীতে প্রথম যে পর্যায়টা সেখানে আছে 2টা মৌল, পরের পর্যায়ে আছে 8টি মৌল, তারপরের পর্যায়ে আছে 8টি মৌল, তারপরের পর্যায়ে আছে 18টি মৌল, এভাবে পর্যায়ক্রমে 7টা পর্যায়ে মৌলগুলো আছে। আমরা এতদিন যে ইলেকট্রন বিন্যাস করেছি এই পর্যায়ের এই সংখ্যাগুলোর সঙ্গে কিন্তু ইলেকট্রন বিন্যাসের মানে কক্ষপথের মাধ্যমে যে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি সেগুলোর কিন্তু মিল আছে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো, আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে দেখো, আমি গ্রুপের মধ্যে কিছু কথা উল্লেখ করেছি যে কোন গ্রুপের মৌলগুলোকে কি নামে ডাকা হয়। দেখো, আমাদের ইন্ডিভিজুয়াল সবার মানুষের যেরকম আলাদা আলাদা নাম আছে, এই 118টা মৌলেরও সেরকম নাম আছে। এই 118টা মৌলের মধ্যে আবার তাদের গ্রুপ আছে। তারা এক একটা মৌল মানে অনেকগুলো মৌল এক একটা গ্রুপের মধ্যে তারা অবস্থিত, এবং তাদের ওই গ্রুপ ধরে, গ্রুপের একটা নাম আছে, সেই নাম ধরে তাদেরকে চিহ্নিত করা হয়। আমি যদি একটু বলি, দেখো যে এখানে ক্ষার ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যাসমিয়াম, ফ্রান্সিয়াম, এদেরকে ক্ষার ধাতু ডাকা হয়, এদের নাম ক্ষার ধাতু। আর ক্ষার ধাতু মনে রাখার একটা কৌশল আছে, এদের সবার পিছনে আম আছে। যারাই ধাতু তাদের পিছনে একটা আম আছে। তোমরা যখন আমি নামগুলো বলেছি তোমরা হয়তো খেয়াল করেছো যে এদের সবার পিছনে আম আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরকম। আমি তোমাদেরকে, তোমরা যারা খাতা কলম নিয়ে বসেছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, আমি এখন একটা শর্টকাট বলবো, সেটা তোমরা একটু খাতায় নোট করো। আমি কি বলবো? জি স্যার বলেন। দেখো, এখানে ক্ষার ধাতুর যে শ্রেণীটা, এটা তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন মৌল দুইটি, যে কোনো 2টা মৌলের নাম থাকলো, ধরো লিথিয়াম এবং সোডিয়াম, ক নম্বরে থাকলো লিথিয়াম সোডিয়াম, খ নম্বরে থাকলো তোমার ক্লোরিন ব্রোমিন, গ নম্বরে থাকলো হিলিয়াম নিয়ন, ঘ নম্বরে থাকলো আয়রন এবং অ্যাস্টাটিন বা লেড, এরকম যে কোনো মৌলের নাম, 118টা মৌলের মধ্যে যে কোনো দুইটা করে মৌলের নাম দিয়ে বললো যে নিচের কোন মৌল দুইটি ক্ষার ধাতু বা নিচের কোন মৌল দুটি মৃৎ ক্ষার ধাতু, এরকম ভাবে প্রশ্ন হতে পারে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে প্রশ্ন, এটা তোমাদের কোনো স্কুলের পরীক্ষা না বা এটা কোনো কলেজের পরীক্ষা না যে স্যার তোমাদের একটা নির্দিষ্ট সিলেবাস দিয়ে দেবে এবং তার মধ্যে থেকে প্রশ্ন আসবে। এখানে নির্দিষ্ট একটা সিলেবাস আছে, কিন্তু প্রশ্ন যে কোনো রকম হতে পারে। বুঝতে পেরেছো? তো তারই আলোকে আমি যদি বলি, দেখো এখন তোমরা যেটা লিখবা নোট ডাউন করো, যে 1 নম্বর যে শ্রেণীর যে মৌল, এদেরকে আমরা বলতে পারি লিনাকে রুবি সাজিয়েছে ফ্রান্সে যাবে বলে। তোমরা এটা লিখে রাখতে পারো, লিনাকে রুবি সাজিয়েছে ফ্রান্সে যাবে বলে। এইটা এই মানে কথাগুলো ছন্দের মাধ্যমে তোমরা ক্ষার ধাতুটাকে মনে রাখতে পারো আশা করি। আমি যেভাবে ছাত্র জীবনে মনে রেখেছি সেভাবে তোমরা মনে রাখতে পারো, এটা তোমাদের কাজে আসবে। লিতে হচ্ছে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিডিয়ামকে হচ্ছে আমি রুবি দ্বারা প্রকাশ করেছি। এরকম ভাবে লি না কে রুবি সাজিয়েছে ফ্রান্সে যাবে বলে, এটা একটা জাস্ট ছন্দ, তোমরা এভাবে চাইলে মনে রাখতে পারো। এখন আমি যদি দ্বিতীয় গ্রুপে যে মৌলগুলো আছে তাদেরকে বলি, তাদের সম্পর্কে জানতে গেলে তারা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এই মৃৎ ক্ষার ধাতুর মধ্যে কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রেনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তো এদেরকেও মনে রাখা যায়। এদেরকে মনে রাখার জন্য একটা ছন্দ আছে, বিরিয়ানি মোংলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে? এইভাবে তোমরা চাইলে এটা মনে রাখতে পারো। এখন দেখো, তৃতীয় এবং 3 থেকে 12 পর্যন্ত যে গ্রুপটা আছে এদেরকে বলা হয় হচ্ছে অবস্থানন্তর মৌল। আমি যদি আবার একটু আগের স্লাইড গুলোতে ব্যাক করি, তোমাদেরকে একটু দেখায় নিয়ে আসি। দেখো, তৃতীয় কে? এই যে এখানে তৃতীয়,
এইখান থেকে শুরু করে 12 পর্যন্ত যে মৌলগুলো যেগুলোকে নীল কালি দ্বারা চিহ্নিত করা হয়েছে, এই যে আমি যেখান দিয়ে দেখো আমার দেখাচ্ছি তোমাদেরকে, এইটুকু কিন্তু অবস্থান্তর মৌল। এইগুলো তোমাদের জানতে হবে, তোমাদের পরীক্ষায় আসবে যে কোন কত থেকে কত গ্রুপ পর্যন্ত মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে। অতএব তোমরা চাইলে এই কথাগুলো লিখে রাখতে পারো, আমার ক্লাস শেষে আমার রেকর্ডিং শুনে আবার কথাগুলো তোমরা নোট ডাউন করতে পারো। আচ্ছা, এখন দেখো যে 13 নম্বর যে শ্রেণী আছে সেই শ্রেণীটাকে বলা হচ্ছে ব্রোঞ্জ শ্রেণী। 14 নম্বর যে শ্রেণী আছে তাকে বলা হচ্ছে কার্বন শ্রেণী। 15 নম্বরে যেই গ্রুপে যেই মৌলগুলো আছে তাদেরকে বলা হয় হচ্ছে নিকোটোজেন, বা নাইট্রোজেন আছে ওইখানে ফার্স্টে, যার কারণে এটাকে হচ্ছে নিকোটোজেন বলা হয়। আর 16 নম্বরে যেইটা আছে সেখানে চালকোজেন বলা হয়, যেখানে প্রথমেই আছে অক্সিজেন। 17 নম্বরে আছে হচ্ছে হ্যালোজেন। আর 18 নম্বরে আছে হচ্ছে সবগুলো নিষ্ক্রিয় গ্যাস। দেখো, তোমাদের একটা মজার ব্যাপার বলি, যে একটা ধাতু আরেকটা অধাতু ছাড়া বিক্রিয়া করতে পারে না। আমরা যে প্রতিনিয়ত লবণ খাচ্ছি, NaCl2, সোডিয়াম ক্লোরাইড, সেখানেও কিন্তু খেয়াল করলে দেখতে পাবা যে সোডিয়াম কিন্তু একটা হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করেছে। দেখো, আমি যদি তোমাদের দেখাই, এই যে সোডিয়াম Na, এই সোডিয়াম বিক্রিয়া করেছে হ্যালোজেনের সঙ্গে, হ্যালোজেন গ্রুপের একটা মৌলের সঙ্গে। তো ক্লোরিনের সাথে। তোমরা আমার এই কথার মাধ্যমে তোমরা এটা করে দেখতে পারো। দেখো, এখান থেকে তুমি একটা করে মৌল নিবা, আর এখান থেকে একটা করে মৌল নিবা, নিয়ে বিক্রিয়া করলে কিন্তু এই যে হ্যালোজেন যারা আছে, হ্যালোজেন যেই মৌলগুলো আছে, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর সঙ্গে তোমরা চাইলে এই ক্ষার ধাতুর গ্রুপে যে মৌলগুলো আছে তাদের সঙ্গে তোমরা বিক্রিয়া করতে পারবে, এবং তারা বাস্তবে আসলে বিক্রিয়া করে, যার কারণে বিক্রিয়া করা সম্ভব। আচ্ছা, এখন দেখো নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে আমি একটু বলি। নিষ্ক্রিয় গ্যাস, এই 118টা যে মৌল আছে, আমি আবার আমার আগের স্লাইডে ফিরে যাই। দেখো, এইখানে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখন এই নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো, এই 118টার মধ্যে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা মৌল। এই 7টা মৌলের মতো বাকি মৌলগুলো সবাই হতে চায়। কেন হতে চায় বলো তো, কেউ বলতে পারবা, মাই ডিয়ার স্টুডেন্ট? স্যার, এই মৌলগুলোর শেষ কক্ষপথে ইলেকট্রন পূর্ণ থাকে, বিদায় এই মৌলগুলো কোনো মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করে না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। প্রত্যেকটি মৌলই চাই যে তার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে। স্থিতিশীল অবস্থায় আছে, তাই না? জি 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 স্যার, অষ্টক নিয়ম পূর্ণ করতে বা 2 এর নিয়ম। কি নাম তোমার? সাকিব। সাকিব। সাকিবকে সবার পক্ষ থেকে ধন্যবাদ, যে ও খুব সুন্দরভাবে আলোকপাত করেছে এই বিষয়টা। আশা করি বাকিরা বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই, আমরা সামনে আগাই তাহলে। তো এই ছিল আমাদের এই স্লাইডের আলোচনা। এখন পরবর্তী যে গ্রুপ, পরবর্তী স্লাইডে আমরা দেখি। দেখো, এখানে কিছু মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেওয়া আছে ব্লক সম্পর্কে বা উপ শক্তি স্তর সম্পর্কে। তোমরা এস, পি, ডি, এফ এগুলো সম্পর্কে আগে থেকে যারা সায়েন্সের আছো তারা অবগত আছো। এর কিছু মান আছে, যেরকম S2, P6, D10, F14, এরকম কিছু মান আছে, তাই না? এই মানগুলোর সাহায্যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি 1s, 2s, 2p, 3s, এরকম ভাবে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন কিন্তু এই মানগুলো আমাদের প্রয়োজন হয়। তো দেখো, এস ব্লকে 1 ও 2 নং শ্রেণীর মৌল বসতে পারে, পি ব্লকে 13 থেকে 18 নম্বর শ্রেণীর মৌল, ডি তে 3 থেকে 12 নং গ্রুপের মৌল, এবং এফ ব্লকে ল্যান্থানাইড ও অ্যাক্টানাইড সিরিজের মৌলগুলো আলাদাভাবে দেখানো হয় আর কি। সেটাই এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার তোমাদের দেখো, আমি আরেকটা কথা এখানে তুলে ধরেছি যে ধাতু, অধাতু ও অপধাতু জিনিসগুলো আসলে কি। দেখো, পর্যায় সারণীতে একটা জিগজ্যাগ রেখা রয়েছে যা সাধারণত যা ধাতু ও অধাতুকে পৃথক করে। দেখো, আমি যদি যাই, এই যে দেখো, তোমরা খেয়াল করছো, এখানে আমি একটা জিগজ্যাগ কিন্তু রেখা দিয়েছি। এর মাধ্যমে কিন্তু আমি ধাতু অধাতু
এবং অপধাতুর আলাদা করার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টার জন্য আমি এরকম করে দিয়েছি। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, দেখো পর্যায়বৃত্ত ধর্ম, মানে পর্যায়বৃত্ত ধর্মটা কি? এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে বা আসবে বলে আমি আশা করি। দেখো, এই যে পারমাণবিক ব্যাসার্ধ, ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আমি নিচে দিয়েছি। আমি আমার ক্লাস শেষের দিকে আমি তোমাদের জন্য 4টা কুইজ কোশ্চেন রেখেছি। এই 4টা কুইজ কোশ্চেন, তার মধ্যে এখান থেকে একটা প্রশ্ন আছে। অতএব তোমরা, আমি দেখতে চাই যে তোমরা ওই প্রশ্নের উত্তরটা কে কে দিতে পারো। দেখো, এখানে আমি লিখেছি যে একই পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে, তুমি দেখো আমাদের যে পিরিয়ডিক টেবিলটা, সেই পিরিয়ডিক টেবিলের বাম থেকে ডানে গেলে এবং একই শ্রেণীর বা একই পর্যায়ের ওপর থেকে নিচের দিকে যদি আমরা নামলে মৌলগুলোর কিছু ভৌত রাসায়নিক ধর্মের নিয়ম পরিবর্তন কিন্তু দেখা যায়। এদেরকেই পর্যায়বৃত্ত ধর্ম বলে। এখন এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছে, দেখো, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম ও অধাতব ধর্ম। তোমাদের কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আছে, অতএব এই প্রশ্নটা ভালো করে দেখো, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো, আমি এখানে কিছু কোশ্চেন রেখেছি। এখন তোমাদের এই কুইজ, এখান থেকে আমি এতক্ষণ যা পড়াইলাম, এখান থেকে আমি এই কুইজ থেকে তোমাদেরকে, আমাকে তোমরা সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো দেখো তো, আমি যে তোমাদেরকে বললাম যে আমি তোমাদের একটা পরীক্ষা নেব। এখন বলো তো, কোন পর্যায়বৃত্ত ধর্মটি বরাবর পর্যায়, মানে পর্যায় বরাবর বাম থেকে ডানে হ্রাস পায়? বলো তো এখানে উত্তর কোনটা হবে? পারমাণবিক ব্যাসার্ধ। সি নাম্বার, তাই না? আচ্ছা, জি স্যার। তাহলে দেখো যে এইখানে আমরা কিন্তু প্রশ্নটা আসলে কিরকম হয় এটা বুঝতে পারছো? মানে প্রশ্নের ধরনটা কেমন হয়? জি স্যার। এখন যদি আমি বলি আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে? 7টি পর্যায় স্যার। অনেকে কিন্তু 18টা দিয়ে আসবে উত্তর। পর্যায় আর গ্রুপ কিন্তু এক জিনিস না। গ্রুপ হচ্ছে 18টি, পর্যায় হচ্ছে 7টি। তোমরা যারা সায়েন্সে আছো তারা রেসপন্স ভালো করতে পারতেছো, এটাই স্বাভাবিক। এখন দেখো, এখানে বলছি যে কোন শ্রেণীর মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়? বলো তো। 17 নং শ্রেণী স্যার। সি। আচ্ছা, একটু মিউট হও। হ্যাঁ, যে বলেছো 17 নম্বর গ্রুপ, এটা ঠিক আছে। আচ্ছা, এখন এটা বলো তো, কোন ব্লকের মৌলগুলোকে অবস্থানান্তর মৌল বলা হয়? আমি কিছুক্ষণ আগে তোমাদের মানে দেখানোর চেষ্টা করেছি। সম্ভবত স্যার। সম্ভবত পি। আচ্ছা, আর তোমরা শিওর হয়ে বলার চেষ্টা করো। দেখো, তোমাদের উত্তরটা হয় না, এখানে উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। ডি ব্লকের মৌলগুলোকে অবস্থানান্তর মৌল হিসেবে বলা হয় আর কি, পরিচিত। তোমরা ভুল উত্তর দিয়েছো, তার মানে বোঝা গেল যে আমি এতক্ষণ তোমাদের যা পড়ানোর চেষ্টা করেছি বা যা বোঝানোর চেষ্টা করেছি, তার মধ্যে থেকে তোমরা 3টা প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছো, আর একটা প্রশ্নের উত্তর তোমরা ভুল দিয়েছো। আমরা আবার আমাদের আগের স্লাইডে যদি ফিরে যাই, দেখো এই যে এখানে লেখা ছিল কিন্তু, ঠিক আছে? দেখো, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট তথ্যগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি আজকের যে স্লাইড ছিল, আমি সেই স্লাইডগুলো সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আমি আসি পরীক্ষা মানে সম্পর্কে কিছু ধারণা নিয়ে কিছু কথা বলি। আর তোমরা কি লিখেছো, খাতায় লিখেছো? এই
আরেকবার বলবে একটু, আমি বুঝি নাই। জি স্যার লিখছি। আচ্ছা, কে কি লিখছো আমাকে একটু বলো তো দেখি, কি লিখছো? জি স্যার লিখছি। স্যার স্লাইড গুলো পিডিএফ আকারে দিলে ভালো হতো। আচ্ছা, পিডিএফ আকারে তাহলে ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব, তোমাদের গ্রুপে পিডিএফ আকারে স্লাইড গুলো দিয়ে দিব। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে আরেকটু স্যার আমি লিখতে পারি নাই, আমি পরে জয়েন্ট হইছি, আচ্ছা তুমি পরে জয়েন লিখতে পারি নাই। আচ্ছা তুমি তুমি পিডিএফ দিবে, পিডিএফ ডাউনলোড করো। পিডিএফ দিয়ে দিব, এবং আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমাদের রেকর্ড সহ দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তোমরা রেকর্ড দেখে পুনরায় আবার এই ক্লাসটা করতে পারবা। এখন আমি তোমাদের কিছু কথা বলবো, সেগুলো তোমরা একটু লিখো। আর আমাদের স্লাইড এটাই ওপেন থাক, যেই স্লাইডটা এখন আছে এটা থাক, এটা দেখে তোমরা কিছু আমি বলবো সেটা লিখো একটু খাতায়। দেখো, আমি গ্রুপ 1, গ্রুপ 2 এর মনে রাখার কৌশলগুলো বলে দিয়েছি। এখন আমি বলে দিব হচ্ছে গ্রুপ 13 তে যারা আছে, এই যে ব্রন, অ্যালুমিনিয়াম, তারপরে তোমার গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদের মনে রাখার কৌশলটা আমি বলে দেব, ঠিক আছে? তোমরা এটা একটু লিখে নাও, এই যে গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15 কিভাবে মনে রাখা যায় এইগুলো আমি তোমাদেরকে এখন বলে দেবো, তোমরা একটু লিখে নাও। এবং পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে, আর না আসলে ওইগুলো জানার জন্য পড়তে হবে। এই একটা মাস তোমাদের একটু বেশি বেশি পরিশ্রম করতে হবে যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হতে চাও, সরকারি পলিটেকনিকে গুণী স্যারদের ছাত্র হতে চাও, তাহলে তোমাদের এই 1 মাস পরিশ্রম করতে হবে। আমি আশা করছি তোমরা সবাই লিখছো। এই 13 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো দেখে লিখে ফেলো, সিরিয়াল করে লিখে ফেলো। বিতে ব্রন, এতে অ্যালুমিনিয়াম, এল তে অ্যালুমিনিয়াম, এটাতে হচ্ছে জি তে গ্যালিয়াম, আইএন তে ইন্ডিয়াম, টিএল তে থ্যালিয়াম, আর এনএইচ তে হচ্ছে নিওনিয়াম। এগুলো একটু লিখে ফেলো, এই সিরিয়াল করে লিখো। এটা মনে রাখার আমি কৌশলটা বলে দিচ্ছি। দেখো, এটা মনে রাখার কৌশল হলো, বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ার তামিলনাড়ুতে। বাংলাদেশের আলমগীর, আলমগীর মানে হচ্ছে অ্যালুমিনিয়াম বুঝিয়েছি, বুঝতে পারছো? তাহলে বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ার তামিলনাড়ুতে। এইভাবে যদি লিখে ফেলো তাহলে এই যে 13 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তাদের নাম কিন্তু মুখস্থ হয়ে গেল, তাদের নাম মনে রাখা একদম সহজ হয়ে গেল, ঠিক আছে? কে কে লিখেছো, লিখা হয়ে গেলে আমাকে বলবা যে স্যার লিখা হয়ে গেছে, তাহলে আমি পরে। হয় নাই। আচ্ছা লিখো, ঠিক আছে, সমস্যা নেই, লিখো। বুঝতে হয়ে গেছে স্যার। মুখস্থই হয়ে গেছে? আচ্ছা, হ্যাঁ। এগুলো আসলে শোনো, এগুলো খুবই মজার জিনিস, বিজ্ঞানীরা যা আবিষ্কার করে গেছে সবই মজার। তুমি, আমরা প্রতিনিয়ত হাঁটার সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, মানে যাবতীয় কাজ যা করতেছি সব কিন্তু বিজ্ঞান, সবই বিজ্ঞান। বিজ্ঞান দিয়ে চিন্তা করলে সবই সহজ, কিন্তু আমরা আসলে এই জিনিসগুলোকে মুখস্থ বিদ্যার মধ্যে ঢুকায়ে খুবই জটিল করে ফেলেছি, তাই না? রিয়েলাইজ করতে পারি না। জি জি জি, রিয়েলাইজ করতে পারি না। তোমাদের সাথে ক্লাস, তোমাদেরকে মানে তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগতেছে। জি স্যার, আপনার ক্লাস করে আমরা খুব গর্বিত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তোমরা ইয়াং জেনারেশন, আমরা চাই যে তোমাদের মতো মেধাবীরা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হোক, ভালো জায়গায় ভালো ইঞ্জিনিয়ার হয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাক। তার জন্য আমরা আছি তোমাদের সাথে, যত সাপোর্ট লাগে আমরা দিব। তোমাদের পড়াশোনার জন্য যত সাপোর্ট লাগে আমরা দেব। এবং আমি গত 2 দিন তোমাদের যেই স্যার ক্লাস নিয়েছেন, প্রথম দিন নিয়েছেন আমাদের ডক্টর শেখ আবু রেজা স্যার। উনি খুবই গুণী একজন মানুষ, কারিগরি অঙ্গনের অনেক বড় মাপের একজন মানুষ। তারপরের দিন ক্লাস নিয়েছেন ফকির আব্দুল মান্নান স্যার, উনিও কারিগরি অঙ্গনের একজন বিশাল বড় মানুষ। তোমাদের আগামী দিন আবার ক্লাস আছে আমাদের আরেকজন গুণী স্যার, ইঞ্জিনিয়ার শামসুল আলম স্যার। তোমরা ওনার ক্লাস করেও খুবই মজা পাবো আমি আশা করি। তো আসলে পড়াশোনাটা হচ্ছে টেকনিক, বুঝতে পারছো?
টেকনিক দিয়ে যদি তুমি মনে রাখো তাহলে সবকিছুই খুব সহজ হয়ে যাবে। আর যদি মুখস্থর মধ্যে চলে যাও তাহলে কিন্তু খুব জটিল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের লেখা কি হয়েছে? আমি গল্প গল্প করছিলাম তোমাদের সাথে, তোমাদের লেখা কি হয়েছে? বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ার তামিলনাড়ুতে। তোমরা জাস্ট এই যে বি এ এল জি এ এগুলো লিখো, এই সিরিয়ালি এইভাবে লিখো। লিখার পরে এর সাইডে লিখো, বি এর সাইডে একটা হাইপেন দিয়ে লিখো বাংলাদেশ। এই যে অ্যালুমিনিয়ামের সাইডে একটা হাইপেন দিয়ে লিখো আলমগীর। তারপরে গ্যালিয়ামের সাইডে একটা হাইপেন দিয়ে লিখো হচ্ছে গেল। আর এই যে মানে আইএন ইন্ডিয়া, ইন্ডিয়ামের সাইডে একটা হাইপেন দিয়ে লিখো ইন্ডিয়া। ঠিক আছে? এরকম ভাবে এই সবগুলোর 7টার সাইডে হাইপেন দিয়ে দিয়ে লিখো যে বাংলাদেশের, তারপরে আলমগীর গেল ইন্ডিয়ার তামিলনাড়ুতে, এরকম ভাবে লিখো। তাহলে দেখবা এটা খুব সহজে মনে আছে। আমি যদি পিছনে আপনারা বেশি দিন নেই আমাদের সাথে, শুধুমাত্র 7 দিনই আছেন। আমরা তোমাদের সাথে সারা জীবনই থাকতে চাই, তোমাদের বিপদে আপদে। ঠিক আছে? 7 দিন আমাদের আসলে ইসিসি, তোমরা ইসিসি কে একটা ধন্যবাদ জ্ঞাপন করো যে ইসিসি তোমাদের 7 দিনের একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছি। তো পরবর্তীতে যদি তোমরা আমাদের এই কোর্সটা মানে তোমাদের ভালো লাগে বা তোমরা কন্টিনিউ করতে চাও, সেক্ষেত্রে তোমরা ইসিসির সাথে যোগাযোগ করলে তোমরা বাকিটা আর কি ইসিসি তোমাদেরকে জানিয়ে দিবে যে পরবর্তী ধাপে আসলে তোমাদের করণীয় কি বা কিভাবে কি করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। বলছিলাম তো, জি, কিন্তু বলে যে এখন পর্যন্ত আমাদের কোনো নির্ধারিত কস্ট বা অ্যামাউন্ট ধার্য করা হয় নাই। সরি আমি বুঝতে পারিনি, আরেকবার একটু বলো। বলা হয়েছিল যে আপনারা কি 7 দিনের পর কি কোনো হচ্ছে কস্ট নেবেন, তো বলছিল এখন পর্যন্ত আমাদের উপর মহল থেকে কোনো নির্দেশ আসেনি এটা। আচ্ছা, তোমরা আগে 7 দিন করো, তারপরে পরবর্তীতে কর্তৃপক্ষ যেটা নির্ধারণ করে সেটা তোমাদেরকে তো ওনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে। আমরা অ্যাজ এ টিচার, তোমরা স্টুডেন্ট, তোমাদের সাথে আমরা একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, কথা বলতেছি, ক্লাস নিচ্ছি, আমাদের ভালো লাগতেছে। তোমাদেরকে সেবা দিতে পেরে আমাদের ভালো লাগতেছে। বুঝতে পেরেছো? আমাদের অনেক ভালো লাগতেছে স্যার যে আপনাদের মতো টিচার আমাদের সাহায্য করতেছে। জি জি, আসলে আমরা ইঞ্জিনিয়ার, আমরা তো এখানে আমাদের একটা স্বার্থ আছে। সেই স্বার্থটা হচ্ছে কি, তোমাদের মতো গুড স্টুডেন্ট যদি আমাদের কারিগরি অঙ্গনে আসে তাহলে আমরা মেধাবী কিছু ইঞ্জিনিয়ার পাবো। এটাই আমাদের লাভ, এটাই আমাদের স্বার্থ। বুঝতে পেরেছো? আর ভালো কিছু পেতে গেলে তো তোমাদের সহযোগিতা করতেই হবে, তাই না? জি, এই জন্যই আমরা তোমাদের সহযোগিতা করতেছি। আচ্ছা, এখন দেখো তাহলে এই এই গ্রুপের প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের যে মৌলগুলোর নাম বলেছিলাম সেগুলো কি তোমরা লিখেছো? এই যে এখানে লিনা, লিথিয়াম, সোডিয়াম বলেছিলাম, লিনাকে রুবি সাজিয়েছে ফ্রান্সে যাবে বলে, লিখেছিলে এটা? এই যে এই গ্রুপে যেটা। জি স্যার লিখছি। আচ্ছা, আর এটা লিখেছো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা লিখেছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে যাই তাহলে 14 নম্বর গ্রুপের মৌলগুলো লিখার। বাকিরা রেসপন্স করছে না, বাকিরা কি লিখছে না তাহলে? লিখছি স্যার। আচ্ছা, তাহলে 14 নম্বর গ্রুপে আমরা একটু চলে যাই। 14 নম্বর গ্রুপের মৌলগুলোকে কিভাবে মনে রাখতে পারবো। দেখো এখানে আছে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড আর ফ্লোরিডিয়াম। দেখো 14 নম্বর গ্রুপে এই যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরকম ভাবে যদি আমরা, তোমরা এগুলোকে একটু লিখে ফেলো, সি এস আই জি এরকম ভাবে লিখে ফেলো। এত বড় একটা সিলেবাস তোমাদের আমি আবারও বলতেছি, ভয় পাওয়ার কিছু নাই। তোমাদেরকে আমি একটা জাস্ট ধরে নাও তোমাদের আমি ক খ শিখাচ্ছি একদম ইজি ওয়েতে। ঠিক আছে? তোমরা মনে করো এটা তোমরা কিছুই না, কোনো ভয় পাইলে কিন্তু তোমরা শিখতে পারবে না। কোনো ভয় নাই, কোনো পেইন নাই। ঠিক আছে? একদম ইজি। সমস্যা কি ওটা না স্যার, তাহলে কোথায় সমস্যা বলো? সমস্যা হচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আচ্ছা, তোমাকে আমার একটা পার্সোনাল জিনিস শেয়ার করি তাহলে। ঠিক আছে? আমি গত দিনের যে ক্লাসের রেকর্ডিং গুলো শুনতেছিলাম, সেখানে তোমাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করছে আমাদের ডিরেক্টর স্যারকে যে স্যার আমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাহলে আমরা কি করব? তো
তো তোমাদের এটার আমি অ্যান্সার পেয়ে আমি দিই। বলছিলাম আচ্ছা, যদি তোমাকে পরীক্ষায় দেওয়া হয় যে 2 যোগ 2 বিয়োগ 1 এর উত্তর কত, তাহলে এটার জন্য কি তোমার ক্যালকুলেটর লাগবে আমাকে বলো? পরীক্ষায় তো এত হ্যাঁ সহজ দিবেও না, লাগবে। পরীক্ষায় তো এত সহজ দিবেও না। আচ্ছা, তুমি কিভাবে মানে ধরে নিলা পরীক্ষায় এত সহজ দেবে না? এত কঠিনও তো দেবে না। স্যার আপনি যে প্রশ্ন করলেন যদি পয়েন্টের ম্যাথমেটিক্যাল টার্ম দেয় তাহলে তো ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। শোনো, আমি তোমাদেরকে একদম 100% আশ্বস্ত করতেছি। একটু মিউট হও প্লিজ, একটু মিউট হও। আমি তোমাদেরকে আমি নিজে একজন অ্যাডমিশন দিয়ে চান্স পাওয়া স্টুডেন্ট তোমাদের মাঝে কথা বলতেছি। তো আমি 2014 সালে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি। আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি যে পরীক্ষায় এমন কিছু জিনিস দিবে যেগুলোতে তোমাদের ক্যালকুলেটর ছাড়াই তোমরা করতে পারবা। ঠিক আছে? তোমরা বিগত সালের প্রশ্নগুলো যদি একটু দেখো তাহলে আমার কথা তোমরা আশ্বস্ত হবা বা আমার কথা তোমরা বুঝতে পারবা। এখন আমাদের গণিত স্যার, ম্যাথের স্যার যে ক্লাস নিয়েছেন, উনি একদম ডিটেলস বোঝানোর চেষ্টা করেছে। এই ডিটেলস উনি কিন্তু তোমাদের খুব শর্টকাটে একদিনে, উনি যেই লেভেলের টিচার, উনি চাইলে কিন্তু তোমাদের একদিনে অনেক কিছু পড়াইতে পারতেন, কিন্তু সেটা তা না করে তোমাদেরকে বেসিক জিনিস থেকে কনসেপ্ট ধারণা ক্লিয়ার, মানে ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তার স্যারের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের বেসিক ক্লিয়ার করা। আর বেসিক যখন ক্লিয়ার থাকবে, তোমাকে প্রশ্ন যেরকমই দিক সেটা থেকেই, ধরো আসলো যে 100-কে 0.1 দ্বারা ভাগ করো, 100-কে 0.1 দ্বারা ভাগ করো। এটা তো মুখে মুখে করা সম্ভব। দশমিক তুলে দিলে দশমিকের জন্য আমি একটা 1 পাবো, তাহলে 100-র সঙ্গে আমি একটা প্রথমে আগে গুণ চিহ্ন দেবো, তাহলে দশমিক উঠাই দিলে আমি একটা 1 পাবো। একের পরে মানে দশমিকের পরে কয়টা শূন্য সংখ্যা ছিল? 2টা, তাহলে 1-এর সঙ্গে 2টা সংখ্যা গুণ হবে। তাহলে 100-কে 0.1 দ্বারা ভাগ করলে কি হয়ে গেল অ্যান্সার? মুখে মুখেই তো উত্তর হয়ে গেল। এই যে এরকম অঙ্ক আসবে, বুঝতে পারছো? তোমরা যতটা ভয় পাচ্ছ, এই ভয়ের আসলে কোনো কারণই নাই। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, ধরো তোমরা অ্যাডমিশন পরীক্ষায় যে যতজন শিক্ষার্থী পরীক্ষা দিবা, ধরো আমি ধরে নিলাম যে তোমরা 5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবা, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ তোমরা আমার কথাটা একটু শোনো। দেখো, যে ধরো আমরা ধরে নিলাম যে এই বছর তোমরা পরীক্ষা দিবা 5 লাখ স্টুডেন্ট, ঠিক আছে? এখন তোমাদের 70 মার্কের মধ্যে থেকে ধরো 5 মার্ক, মানে 5টা কোশ্চেন খুবই হার্ড করলো, যেটা কারো পক্ষেই পারা সম্ভব না। এই 5 লাখই কিন্তু ওই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মানে পরীক্ষা কততে হয়ে গেল তাহলে? এখন বলো তো, 65-তে, 65 মার্কে, তাই না? তাহলে তোমারও যে অবস্থা, বাকি আরেকজনেরও কিন্তু সেম অবস্থা। ক্যালকুলেটর কিন্তু সবার জন্য ব্যবহার নিষিদ্ধ, শুধু তোমাদের জন্য, তোমাদের একার জন্য কিন্তু না। তাহলে সবাই যদি না পারে, তুমিও তো পারবা না, এ তো ভয় পাওয়ার কিছু নাই। বুঝতে পারছো? 100 ml দিলেও হতো, যদি 991 ওটা না দিয়ে 100 ml দিলেও হতো। আচ্ছা শোনো, আমি তোমার উত্তরটা আমি মনে হয় তোমাকে বোঝাতে পারি নাই। আমি তোমাকে উত্তরটা দিয়েছি। দেখো, যে কেউ, মানে কোনো প্রতিষ্ঠানেই, কোনো সেন্টারেই তোমাকে কোনো স্টুডেন্টকে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তাহলে নিয়মটা তো সবার জন্যই সেম, তাই না? তো সবার জন্যই যদি সেম হয়, ধরো এমন একটা ম্যাথ আসছে যেটা ক্যালকুলেটর ছাড়া কারো পক্ষে করা সম্ভব না, তাহলে ক্যালকুলেটর যদি ইউজ করতে না দেয় তাহলে তো ওই মার্ক কেউই পাবে না। সবাই তো ওই মার্কে, ওই প্রশ্নের উত্তরটাতে সবাই নাম্বার পাবে 0। তাহলে তাহলে বিষয়টা কি দাঁড়াইলো আমাকে এটা বলো, ব্যাপারটা কি দাঁড়াইলো? ওই একই প্রায়। হ্যাঁ, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। যেইটা কমন পড়বে না বা যেইটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, ওইটা তুমিও যেখানে 0, বাকিরাও 0। অতএব এই জিনিসটা মাথা থেকে, এসএসসি থেকে 30% মার্ক নেবে, ধরেন কারো জিপিএ ভালো, কারো জিপিএ খারাপ। এখানে আমার যদি 30-এর ভিতর থেকে 10 কমে যায় বা 5 কমে যায়, তাহলে তো আমার সেটা 70-এর ভিতর থেকে 5 বা 10 কভার করে নেওয়া লাগবে। কভার করতে হবে, এটাই হচ্ছে। আচ্ছা, কভার করতে হবে, এটার ব্যাপারটা আমি একটু বলি। দেখো, একটা কথা আছে, বুঝছো? হয় বই পড়ো নইলে পড়ে যাও, মানে হয় পড়ো নইলে পড়ো, মানে একটা হচ্ছে মাটিতে পড়ে যাওয়া, আর না হলে একটা হলো বই পড়া। এখন তোমাদের যে সময়, তোমাকে মানে ডু অর ডাই সিচুয়েশন, তোমাকে একটা অ্যাডমিশন ভর্তি যুদ্ধে, তোমাকে একটা ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে।
এই ভর্তি যুদ্ধ মানে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই, ঠিক আছে, একটা কম্পিটিশন। তো কম্পিটিশনে তুমি লড়তে যে যদি তুমি আগেই ভয় পেয়ে যাও যে আমার সিজিপিএ কম, তুমি দেখো কচ্ছপ আর খরগোশের গল্প তো তোমরা জানো, তা জানো না? জি স্যার। জানি। আচ্ছা, তোমরা জানো, সে রেজাল্টও জানো, আমি আর সে গল্পে যাব না, আমাদের ক্লাসের টাইম চলে যাচ্ছে, আমি দ্রুত শেষ করতে হবে। তো দেখো যে সেখানে কিন্তু খরগোশ সে জানতোই যে আমার দৌড়ের গতি বেশি, আমিই বিজয়ী হব, কিন্তু বিজয়ী কে হইলো দিন শেষে? কচ্ছপ। তোমরা ধরেই নাও যে তোমরা খরগোশ না, তোমরা কচ্ছপ, এটা ধরলে কি কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, তুমি যদি নিজেকে নিজেই আন্ডার এস্টিমেট করো যে আমার তো সিজিপিএ কম, স্যার আমি তো পড়তে পারতেছি না, স্যার আমি বুঝি না, না, মানুষ পারে না এমন কিছু নাই। তুমি ঘুরে দাঁড়াও, চেষ্টা করো, তারপরে যত হেল্প আমরা তো আছি তোমাদের পাশে। তোমাদের যেই স্যার তোমাদের ক্লাস নিচ্ছেন, যেই স্যাররা, তারা সবাই প্রশ্ন প্রণেতা। তোমাদের এই মানে অ্যাডমিশনের আগে যত পরীক্ষা হয়েছে বিগত সালের সব পরীক্ষার প্রশ্ন প্রণেতা ছিলেন তারা। তো তোমাদের আসলে সৌভাগ্য বলা যায়, কারণ তোমরা তাদের সঙ্গে ক্লাস করতে পারতেছো, এটা একটা বিশাল ব্যাপার। তাদের যে হিউজ এক্সপিরিয়েন্স, বুঝতে পারছো? তারাই কোশ্চেন করছে। জি, এই যে তোমাদের সঙ্গে গতদিন ডক্টর শেখ আবু রেজা স্যার নামে যিনি তোমাদের ক্লাস নিয়েছেন, তারপরে তারপরের দিন ফকির আব্দুল মান্নান স্যার যিনি তোমাদের ক্লাস নিয়েছেন, তারা সবাই প্রশ্ন প্রণেতা। তারা কারিগরি অধিদপ্তর, কারিগরি বোর্ডের কর্মকর্তা ছিলেন, বুঝতে পেরেছো? তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, এই জন্য তো তোমাদের তোমাদের শক্তির জায়গাটা এখানে। এবং তোমাদের আগামী দিন ফিজিক্স ক্লাস নেবেন ইঞ্জিনিয়ার শামসুল আলম স্যার, উনার উনি এইগুলোর সঙ্গে জড়িত, এই এই জিনিসগুলোতে উনি ইনভলভ ছিলেন, বুঝতে পারছো? তো তারা তোমাদের ক্লাস নিচ্ছে। এখন তোমাদের তো ভয় পাওয়ার আমি কোনো কিছু দেখি না। তোমরা স্যারেরা যেটা বলে, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, বা আদেশ বলো, যেটাই বলো তোমরা, অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদেরকে তো বলতেই পারি, তাই না? তো তোমরা এই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আমাদের যে শিক্ষক মন্ডলী যারা তোমাদেরকে যে নির্দেশনাগুলো দেবে, তোমরা ওই নির্দেশনা অনুযায়ী চলো, অক্ষরে অক্ষরে পালন করো এবং রেগুলার ক্লাস করো, ঠিক আছে? এবং যে ক্লাসগুলো যার মিস হয়ে গেছে সে ওই ক্লাসগুলোর ভিডিও দেখো, ওই স্যার কি বলতে চাচ্ছেন, কি বুঝাচ্ছেন, বা তোমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে, সেই অনুযায়ী তোমরা কাজ করো, ইনশাল্লাহ জয় তোমাদেরই হবে, ঠিক আছে? আর যারা এই যে বলতেছো যে আমার সিজিপিএ কম, বাবা সিজিপিএ কম এটা কোনো বিষয় না, ঠিক আছে? কম সিজিপিএ পেলেই যে সে মেধাবী না বা সে পরিশ্রম করতে পারে না, এরকম না। তুমি কম সিজিপিএ পাইছো, আরেকজন বেশি সিজিপিএ পেয়ে সে ঘুরতেছে নানার বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, এখানে সেখানে ঘুরে সে সময় নষ্ট করতেছে। তুমি আর একটা সেকেন্ড সময় নষ্ট করো না, একটা দিন তো বহুত পরের কথা, তুমি একটা সেকেন্ড সময় নষ্ট করো না। তুমি এখন থেকেই বই পড়া শুরু করো, তুমি এখন থেকে আমাদের গাইডলাইনে থাকো। তুমি দিন শেষে পরীক্ষার পর শেষ হাসি তোমার, শেষ হাসিটা তোমরা হাসবা, বুঝতে পেরেছো? অতএব তোমরা সময় নষ্ট করো না। আমি ইতিমধ্যেই তোমাদের হচ্ছে 14 নম্বর গ্রুপের মৌলগুলোর সিরিজের নাম বলে বলে দিতে চাইছি। তোমরা কি লিখেছো 14 নম্বর গ্রুপের মৌলগুলো? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো লিখেছো? জি আচ্ছা, স্যার। তাহলে এখন দেখো কার্বনের শেষে কার্বনের ওখানে হাইফেন দিয়ে লিখো কাল তুমি, লিখো কাল তুমি, তাও তুমি। হ্যাঁ, কাল তুমি। আচ্ছা, এরপরে লেখো সিলিকনের পাশে লিখে হচ্ছে সিলেট, সিলিকনের পাশে লিখো সিলেট। জার্মেনিয়ামের পাশে লিখে হচ্ছে গেলে, গেলে, গয়েকারে গে, লয়েকারে লে, গেলে। এস এন তে হচ্ছে টিন, এস এন তে হচ্ছে টিন, টিনের পাশে লিখে হচ্ছে সোনিয়া, এস এন এর পাশে লিখে হচ্ছে সোনিয়া। আর পিবি, পিবি মানে হচ্ছে লেড, লেড একটা ধাতু, পিবির পাশে লিখে হচ্ছে পাবনায়, পিবির পাশে লিখো পাবনায়। আর এফএল তে হচ্ছে ফ্লোরোভিয়াম, ফ্লোরোভিয়াম, ওর পাশে লিখে হচ্ছে ফিরবে। তাহলে পুরো সিরিজটা কি দাঁড়াইলো? কাল তুমি সিলেট গেলে সোনিয়া পাবনায় ফিরবে, ঠিক আছে? এটা 14 নম্বর গ্রুপ মনে রাখার ছন্দ, ঠিক আছে? কাল তুমি
সিলেট গেলে সোনিয়া পাবনায় ফিরবে। ওকে, জি স্যার। জি স্যার। আমি আর একটা গ্রুপ তোমাদের লাস্টে বলে দিব। অনেক গল্প শোনাইছি, এখন একটু পড়ো, ঠিক আছে? আর একটা গ্রুপ 15 নম্বর গ্রুপ তোমাদের আমি এখন একটু লিখে দিব, তোমরা একটু দ্রুত লিখো। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এই গ্রুপটা লিখো, এই যে 15 নম্বর গ্রুপ। লিখেছো? স্যার শুধু এই প্রতীকগুলো লিখো, এন, পি, এস, এস বি, বিআই, এমসি, এগুলো লিখো। এদেরকে বলা হচ্ছে 15 নম্বর গ্রুপ। আচ্ছা, এদেরকে দেখো, যে গ্রুপে আছে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমুথ আর মস্কোভিয়াম। এই যে এমসি তে হচ্ছে কি মস্কোভিয়াম, এই যে এমসি তে মস্কোভিয়াম। তাহলে এদের মনে রাখার কৌশল হচ্ছে, এন তে হচ্ছে নাইট্রোজেন, এখানে লিখো নয়ন ফিলিস্তিন আছে, পিতে হচ্ছে ফিলিস্তিন লিখো, নয়ন ফিলিস্তিন এস তে আছে। এসবি তে কি অ্যান্টিমনি, মানে আন্টির বাসায় মস্কোতে, লিখো নয়ন ফিলিস্তিন আছে আন্টির বাসা মস্কোতে, ঠিক আছে? মানে নয়ন একটা ছেলের নাম যে এখন ফিলিস্তিনে আছে। আর নয়নের আন্টির বাসা কোথায়? একটু রেসপন্স করো, নয়নের আন্টির বাসা কোথায়? মস্কোতে। মস্কো কোন দেশের রাজধানীর নাম? মস্কো। রাশিয়ার রাজধানীর নাম, ঠিক আছে? রাশিয়ার রাজধানীর নাম মস্কো। ওকে, তাহলে দেখো যে এনতে নাইট্রোজেন, এজন্য আমি নাইট্রোজেন মনে রাখার জন্য নয়ন লিখেছি, ঠিক আছে? নয়ন বলেছি তোমাদের। আর ফসফরাস, পিতে ফসফরাস মানে ফিলিস্তিন, এ আসতে আর্সেনিক মানে আছে, এ আসতে মানে কি আছে, আসলে এটার এস এর ফুলই কি আর্সেনিক। এস বিতে হচ্ছে অ্যান্টিমনি, যেটাকে আমি আন্টি দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে? বিসমুথ, বিআইতে বিসমুথ, বিসমুথ মানে হচ্ছে বাসায়। আর এমসিতে কি মস্কোভিয়াম, যেটাকে আমি মস্কো বলেছি। এরকম ভাবে এই যে বাকিগুলো আমি আগামী দিন যদি তোমাদের সাথে আমার ক্লাস কন্টিনিউ হয়, ইনশাল্লাহ আমি বাকিগুলো তোমাদের আমি বলে দিব, ঠিক আছে? এই যে এখানে তোমার 16 নম্বর গ্রুপ আছে, 17 নম্বর গ্রুপ আছে, বাকিগুলো আমি তোমাদেরকে সুন্দর করে শিখাই দেবো। তাহলে দেখো যে 118টা মৌলের নাম, 118টা, এটা মানে বললেই কেমন লাগতেছে, বিশাল বড় ব্যাপার। বাট আমরা যদি এরকম 7টা 7টা 6টা 7টা করে ভাগ করে করে পড়ি, তাহলে কি আমাদের কাছে কঠিন লাগতেছে? তোমরা একটু রেসপন্স করো তো, বলো তো এইভাবে কি সহজ লাগতেছে তোমাদের? জি স্যার। আগে কি কখনো এভাবে পড়েছো? 9 10 এভাবে কি তোমাদের শিখিয়েছে? আমার 118টাই মুখস্থ আছে। আচ্ছা, মুখস্থ আছে, কিন্তু মুখস্থ করেছো কষ্ট করে, কিন্তু এইভাবে কি কখনো মানে চিন্তা করে দেখেছো যে এইভাবে মনে রাখা যায়? না। আচ্ছা, ঠিক আছে। তো আমি যাই হোক আজকে তোমাদের এইভাবে এখানে বিদায় নিতে চাচ্ছি, ঠিক আছে? যদিও তোমাদের রেখে যেতে ইচ্ছা করছে না, ক্লাস নিতে খুব ভালো লাগতেছে, তবুও সময়ের সাথে পাল্লা দিয়ে আসলে পেরে ওঠা হচ্ছে না। এখন আমাদের বিদায়। স্যার আপনাদের কি কোনো ইউটিউব চ্যানেল আছে? আমার না, আমার ইউটিউব চ্যানেল নেই, আমার কোনো ইউটিউব চ্যানেল নেই। তোমরা ইসিসির সঙ্গে যোগাযোগ রাখো, ইনশাআল্লাহ তোমাদের যে কোনো টপিকসে আমরা আমাদের ইসিসির মানে ইসিসির অনেক বেস্ট বেস্ট টিচার আছে, তোমরা ইসিসির সঙ্গে যোগাযোগ রাখো, ইসিসি তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেবে আশা করি, ঠিক আছে? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রতি আমার জি স্যার। ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে? স্যার জি আপনি স্যার। ভালো থাকেন। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আবার দেখা হবে কবে? আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইসিসি যেদিন চাই আবার ইনশাআল্লাহ দেখা হবে, ঠিক আছে? স্যার ইসিসি তো 7 দিনের বেশি চায় না। আচ্ছা, ঠিক আছে, এই পর্যায়ে তোমাদেরকে ধন্যবাদ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।